এনইসির বৈঠকে আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার রেকর্ড এডিপি অনুমোদন, কর্মসংস্থান ভিত্তিক প্রকল্পে অগ্রাধিকার। র্যাবের নাম পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছে সরকার। নতুন আইনে মানবাধিকার সুরক্ষিত রেখে বাহিনীটি পরিচালিত হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রামে বিএনপি এনসিপি উত্তেজনা, জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত মিটিং মিছিলে নিষেধাজ্ঞা। উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচারের অভিযোগ সিটি মেয়রের। ডুয়েটে নবনিযুক্ত ভিসিকে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবারও ছাত্রী হেনস্থার অভিযোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আগের সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও আসছে অর্থ বছরে বিএনপি সরকার উন্নয়ন বরাদ্দ বাড়াচ্ছে প্রায় 1 লাখ কোটি টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির সভায় 3 লাখ কোটি টাকার নতুন এডিপি অনুমোদন হয়েছে। এতে প্রাধান্য দেওয়া হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছে, ভঙ্গুর অর্থনীতি থেকে বের হবার চেষ্টা করছে সরকার। প্রকল্প গ্রহণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহার ও জনগণকে দেয়া প্রতিশ্রুতি। গোলাম মাহমুদুল হাসানের রিপোর্ট। আগামী 11 জুন 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছে বিএনপি সরকার। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এনএসি সভায় অনুমোদন পায় আসছে অর্থ বছরের উন্নয়ন বরাদ্দ, আর এটি অন্তর্ভুক্ত হবে জাতীয় বাজেটে। সভা শেষে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, এডিবির মধ্যে দেশজ উৎস থেকে দেওয়া হবে 1,90,000 কোটি টাকা, বাকি 1,10,000 কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে। আর নতুন প্রকল্প গ্রহণে কর্মসংস্থান বাড়ানো দেওয়া হচ্ছে অগ্রাধিকার। বিগত নির্বাচনে আমাদের যে ম্যানিফেস্টো এবং সার্বিক পরিকল্পনার একটি প্রতিফলন এখানে ঘটানো হয়েছে। যেহেতু আমরা সেই প্রতিশ্রুতির উপর নির্বাচনী জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার, সেটার একটা প্রতিফলন এখানে আসছে। প্রেক্ষাপটটা হচ্ছে ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধি, পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন কৌশল। এডিপি উচ্চাভিলাষী কিনা এমন প্রশ্নের উত্তর দেন অর্থ পরিকল্পনা মন্ত্রী। বলেন, আকাঙ্ক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। উচ্চবিলাস তো থাকতে হবে। উচ্চবিলাস না থাকলে, আকাঙ্ক্ষা যদি বেশি না হয়, উন্নয়নের দিকে তো যাওয়া যাবে না। আর বিশেষ করে বিগত দিনের দেশ যতটুকু পিছিয়েছে, সেখান থেকে স্যালভেজ করে সামনের দিকে যেতে হলে আপনাকে তো বিনিয়োগ করতে হবে। আপনি বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি হবে না, কর্মসংস্থান হবে না, দেশের উন্নয়ন হবে না। সুতরাং আমাদের সেই কনফিডেন্স আছে, আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো বিধায় আমরা প্রকল্প এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি। নতুন এডিপিতে প্রকল্পের সংখ্যা 1,105টি। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন খরচ সহ সার্বিক এডিপির আকার 3,08,925 কোটি টাকা ধরা হয়েছে। নতুন প্রকল্প সেগুলোকে সীমা নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে। এই সময় বাড়ানোর কোনো সুযোগ নাই। গোলাম মাহমুদুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। র্যাবের নাম পরিবর্তন হবে কিনা তা বিবেচনা করছে সরকার। তবে এলিট ফোর্স হিসেবে একটি বাহিনী থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সম্পূর্ণ নতুন আইনে মানবাধিকার সুরক্ষিত রেখে বাহিনীটি পরিচালিত হবে। এলিট ফোর্স হিসেবে বাহিনীর নতুন নাম দিলে যুক্তরাষ্ট্র হয়তো নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করবে বলেও তিনি মনে করেন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। এবং দুর্ধর্ষ সন্ত্রাস, অপরাধ, জঙ্গি দমন সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 2004 সালে গঠিত হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আওয়ামী লীগ সরকারের সময় বাহিনীটিকে গুপ, খুন সহ নানা অপরাধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ ওঠে। এরপর 2021 সালে র্যাব ও তার 6 কর্মকর্তার উপর মানবাধিকার লঙ্ঘনের দায়ে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে বাহিনীর 22তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, আগামীতে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে র্যাব। জানান, নাম পরিবর্তন হবে কিনা সেই বিবেচনাও চলছে। এলিট ফোর্স হিসাবে একটা বাহিনী থাকবে। আমরা র্যাবের নাম আবার রিনেমড করব কিনা বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেজ করব কিনা
সেটা এখনো চিন্তা ভাবনার বিষয়, সরকার বিবেচনা করছে। এলিট ফোর্সের জন্য নতুন আইনের উদ্যোগের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমেরিকা যে সময় র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল, সেই সময় র্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। সেই সময় ফ্যাসিবাদী সরকারে যারা দণ্ডমণ্ড ছিলেন, শেখ হাসিনা তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একদলীয় শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যে উদগ্র বাসনা তাদের ছিল, সেটা কায়েমের জন্য এইভাবে অনেক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। সেই কারণে র্যাবের উপরে যে স্যাংশনটা আমেরিকা ইম্পোজ করেছে সেটা এখনো বহাল। কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স রিনেমড করি বা রেজ করি, সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন। র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমদ। র্যাব যে আইনে পরিচালিত হচ্ছে সেটা আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা সার্টেন প্রভিশনের উপরে দাঁড়িয়ে সেটা পরিচালিত হয়। এটা অ্যাডক ভিত্তিতে চলেছে। একটা প্রতিষ্ঠান এভাবে অ্যাডক ভিত্তিতে পরিচালিত হওয়ার সঠিক ছিল না। এখন আমরা সেটা আইন করব আলাদা এলিট ফোর্সের জন্য, সেখানে অথরিটি দেওয়া থাকবে, তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করা থাকবে এবং সেই ক্ষেত্রে তাদের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটাও নিশ্চিত হবে। সরকারের গেল 3 মাসে কোনো বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়নি বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মর্নিং শুজ দি ডে 3 মাস হয়েছে। র্যাব কি ব্যবহৃত হয়েছে? পুলিশ ব্যবহৃত হয়েছে? অন্য কোনো বাহিনী ব্যবহৃত হয়েছে? পলিটিক্যাল উদ্দেশ্যে হয়েছে? সুতরাং মর্নিং শুজ দি ডে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহায়তা ছাড়া রক্তপাতহীন শান্তিপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন অসম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। সিসি বলেন, সুষ্ঠুভাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সম্পন্ন করা ছিল নির্বাচন কমিশনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। ফেব্রুয়ারি নির্বাচন দেশ ও আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য হয়েছে। এই নির্বাচন পরিচালনায় কমিশন কোনো পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত না নিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করছে। এর মধ্য দিয়ে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চেষ্টা করছে নির্বাচন কমিশন। তবে তার জন্য রাজনৈতিক দলগুলোর সহ অবস্থান প্রয়োজন বলে মন্তব্য করেন এএমএম নাসির উদ্দিন। আমাদের ডিজাইন একটাই, একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, একটা এখন লেভেল প্লেইং ফিল্ড ফর all the candidates. Political parties cooperation ছাড়া it is not possible to conduct any election whatsoever. যদি এটা ইলেকশন হতে হয়, দরকার হলে নিজেরা বসে একটা ফয়সালার মধ্যে আসেন যে আমরা রক্তপাত দেখতে চাই, রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন চাই। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ঋণের উচ্চ সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে কেন সামঞ্জস্যপূর্ণ করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি খিজির হায়াত চৌধুরী ও বিচারপতি জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। দরিদ্র মানুষের দেয়া ক্ষুদ্র ঋণের সুদের হার অন্যান্য ব্যাংকের তুলনায় কেন বেশি, কেন তা সামঞ্জস্যপূর্ণ হবে না তা বিবাদীদের জানাতে বলা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক, অর্থ সচিব এবং বাংলাদেশ ব্যাংককে রিটের জবাব দিতে বলছে হাইকোর্ট। গ্রামীণ ব্যাংকের অতিরিক্ত সুদ আদায় নিয়ে অনেকবার বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নেওয়ায় উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন করা হয়নি। ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় প্রান্তিক পর্যায়ের নারী পুরুষদের 20% হারে সুদ নির্ধারণ করে ব্যবসা করে আসছে। গ্রামীণ ব্যাংকের সুদ আদায়ে জবরদস্তি চালানোর অভিযোগ তুলে রিট করা হলে হাইকোর্ট বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সামঞ্জস্য করতে এই রুল জারি করে। 2011 সালে এই বিষয়ে একটি রিটের ওপর হাইকোর্ট রুল দিলেও আদালতের আদেশকে গুরুত্ব দেয়নি গ্রামীণ ব্যাংক। সে সময় গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর ব্যাংকের সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে একটি কমিটি করেছিল সরকার। গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে যেটা বললাম, 10 বছরের বেশি একজন সুদ দিয়ে যাচ্ছে কাবলিওয়ালার মতো। এই প্রিন্সিপাল অ্যামাউন্ট দিতে হবে না, সুদ দাও। এই সুদের উপরেই গ্রামীণ ব্যাংক চলতেছে। 1 লাখ টাকার জায়গায় 3 লাখ টাকা যদি হয়ে যায় বা 25 লাখ টাকার জায়গায় যদি 75,000 হয়ে যায়, তারপরে তাকে আর কোনো টাকা দিতে হবে না। এইটা চাওয়া হয়েছে, এই টার্মসেই কিন্তু আজকে রুলটা জারি করা হয়েছে।
দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 7 দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। 25 মে থেকে 1 জুন পর্যন্ত 7 দিনের কর্মসূচি পালন করবে বিএনপি। সোমবার নয়াপল্টনে যৌথ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 30 মে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দলের নেতাকর্মীরা। সেদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। 31 মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করবে বিএনপি। এছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দলের প্রতিষ্ঠার শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে এবং দুস্থদের মাঝে খাদ্যসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করবে। তবে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো স্থানে বা রাস্তা আটকে কোনো কর্মসূচি পালন করা যাবে না বলে জানান রিজভী। 31 মে রবিবার বেলা 2টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশনে যে দলের পক্ষ থেকে যে আলোচনা সভাটা হয় সেই আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। জনদুর্ভোগ সৃষ্টি করে এই ধরনের কোনো কর্মসূচি কেউ করবে না। যেমন একটা রাস্তার মোড়ের উপর হয়তো একটা মঞ্চ করে সেখানে হয়তো আলোচনা সভা শুরু করে দিল, এইটা আমরা একবার খুব কড়াভাবে আমরা তাদেরকে নিষেধ করব। সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এই পর্যন্ত এই বিভাগে হাম ও রুবেলা সংক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37 জনে। বিশ্বনাথ উপজেলার 10 মাস বয়সী সাজিদ আহমদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আরেক শিশু বিশ্বনাথের রায়পুর এলাকার বাসিন্দা 9 মাস বয়সী নুসাইবা সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম ও রুবেলা রোগীর সংখ্যা 149 জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সুনামগঞ্জ জেলায়, যেখানে শনাক্ত হয়েছে 75 জন। এছাড়া সিলেট জেলায় 42 জন, হবিগঞ্জে 16 জন এবং মৌলভীবাজারে 16 জন শনাক্ত হয়েছে। এদিকে ময়মনসিংহে হাম এবং হাম উপসর্গে প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছে নতুন নতুন শিশু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত 24 ঘন্টায় হামের লক্ষণ নিয়ে আরও 26 নতুন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন 103 শিশু। চট্টগ্রামে জুলাই গ্রাফিতি নিয়ে এনসিপি ও বিএনপি এর অঙ্গ সংগঠনের মুখোমুখি অবস্থানের কারণে মহানগরীর জিএসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত জনসমাবেশ ও মিটিং মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সোমবার সকালে সিএমপি এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করে। এর আগে রবিবার রাতে সিটি মেয়রের নির্দেশে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে এমন অভিযোগে মুখোমুখি অবস্থানে যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে 2 পক্ষকে সরিয়ে দেয়। পরে রাত 12টার দিকে ঘটনাস্থলে যান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ কেউ এই অপপ্রচার চালাচ্ছে। এর ধারাবাহিকতায় নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় সেই লক্ষ্যে মহানগরীর জিএসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত জনসমাবেশ ও মিটিং মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এদিকে সকাল থেকে কেউ মাঠে না থাকলেও মহানগরীর জিএসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সতর্ক অবস্থানে পুলিশ। এই পরিস্থিতিতে নিজের অবস্থান তুলে ধরতে সোমবার দুপুরে মহানগরীর টাইগার পাস সিটি কর্পোরেশন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, কর্পোরেশন থেকে গ্রাফিতি মুছে ফেলার কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। দেয়ালগুলোতে প্রচুর পোস্টার ছিল, এতে গ্রাফিতি ঢাকা পড়েছে। নান্দনিকভাবে নতুন করে গ্রাফিতি করা হবে বলে জানান। কোনো সময় যে এই গ্রাফিতিগুলো উঠানোর জন্য কিংবা মুছে ফেলার জন্য এই ধরনের কোনো ইনস্ট্রাকশন আমি এখনো পর্যন্ত কখনো আমি দিনে এবং দিব না। কারণ জুলাই আগস্টের চেতনা আমি ধারণ করি, কারণ আমি গত 17 বছর ধরে, আপনারা জানেন 18 বছর ধরে আমি মাঠে আন্দোলনে আছি। নবনিযুক্ত ভিসিকে প্রত্যাখ্যান করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলা আন্দোলনের 5ম দিনে চলছে পূর্ব ঘোষিত ডুয়েট ব্লকেট কর্মসূচি। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থগিত রয়েছে। মূল ফটকে তালা দিয়েছে শিক্ষার্থীরা। সকাল থেকে শিক্ষার্থীরা ডুয়েটের মূল গেট বন্ধ করে দেয়। এই সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা গেটে অবস্থান করলেও শিক্ষার্থীরা তাদের ভেতরে ঢুকতে দেয়নি। ডুয়েট এবং এর আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনেও তালা দিয়েছে।
গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলে আন্দোলন শুরু হয়। বৃহস্পতিবার শিক্ষার্থীরা ডুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ করে এক পর্যায়ে তারা জয়দেবপুর শিমুলতলী আঞ্চলিক রাস্তা অবরোধ করে। শনিবার তারা ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে লাল কার্ড কর্মসূচির ব্যানারে মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করে। বহিরাগতরা এই আন্দোলনে ঢুকলে তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রবিবার দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ শিক্ষার্থী সহ অন্তত 20 জন আহত হয়। শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতে হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের ধর্ষণ চেষ্টার ঘটনার পর এবার শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করার প্রতিবাদে প্রক্টর অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এক ছাত্রী। ইতিহাস বিভাগের ওই ছাত্রী রাত থেকে প্রক্টর অফিসের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, গতকাল সন্ধ্যার দিকে ইফটিজিং ও কটূক্তির দায়ে এক প্রতিবন্ধী সহ 2 ব্যক্তিকে আটক করে নিরাপত্তা অফিসে নেওয়া হয়। সেখানে নারী শিক্ষার্থীদের অনুমতি ছাড়া ভিডিও ধারণের অভিযোগে ক্যাম্পাসের এক দোকান কর্মচারীর সাথে তাদের বাকবিতণ্ডা হয়। এ সময় ভিড়ের মধ্যে এক দোকান কর্মচারী এক ছাত্রীর গায়ে হাত দেয় বলে অভিযোগ শিক্ষার্থীদের। পরে দোকান কর্মচারী সহ 3 জনকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে ভৈরবে 28,500 গরু, ছাগল, ভেড়া ও মহিষ বিক্রির জন্য প্রস্তুত করেছেন এখানকার খামারিরা, যা স্থানীয় চাহিদার দ্বিগুণের চেয়েও বেশি। তবে পশু খাদ্যের উচ্চ মূল্যে দিশেহারা তারা। জানান, এবছর গরুর রোগবালাই বেশি হওয়ায় অন্যান্য বছরের তুলনায় গরু লালন পালনের খরচও বেশি পড়েছে। তাছাড়া চোরাই পথে পাশের দেশগুলো থেকে পশু আসা নিয়েও শঙ্কিত খামারিরা। ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুবর পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও কোরবানির ঈদ উপলক্ষে গবাদি পশু মোটাতাজা করছেন ভৈরবের খামারিরা। স্থানীয় চাহিদা 10,000 পশুর বিপরীতে উপজেলার বিভিন্ন এলাকায় ছোট বড় প্রায় 2200 খামারে 28,000 গরু, মহিষ, ভেড়া ও ছাগল লালন পালন করছেন তারা। পুরোপুরি প্রাকৃতিক পদ্ধতিতে দেশীয় খাবার খাইয়ে পশুগুলিকে লালন পালন করা হচ্ছে বলে দাবি তাদের। চলতি বছরে কয়েক দফায় গোখাদ্যের দাম বেড়েছে প্রায় 30 থেকে 40%। এছাড়া গবাদি পশু লালন পালনের আনুষঙ্গিক সব খাতেই মোটা দাগে খরচ বেড়েছে। এই বছর গরুর রোগবালাই বেশি হওয়ায় অন্যান্য বছরের তুলনায় খরচ বেশি পড়েছে। এতে করে উৎপাদন খরচ বেড়ে গেছে অনেক। তাই বাড়তি মূল্যে পশু বিক্রি করতে না পারলে পুঁজি হারাতে হবে বলে শঙ্কা তাদের। পাশাপাশি লোকসান ঠেকাতে বাইরে থেকে পশু না আনার দাবিও তাদের। 25 পিসের মতো আছে, আর 25 পিস সার রয়েছে, যেগুলো নাকি শাহিওয়াল এবং দেশাল। অতএব আপনারা জানেন, দেশের যে সার্বিক অবস্থা সব কিছু মিলে, গরু বাজারের অবস্থা বলেন, গরুর দাম বলেন, গরুর খাদ্যর অবস্থা বলেন, সব কিছু মিলে আমরা খুব বিপাকে আছি। আমি এটাকে কাঁচা ঘাস খাওয়াই বড় করছি, হ্যাঁ, দানাদার খাবার, ভুসি এবং চানাপুরের চুল্লা, আর কোনো খাবার নাই। এটা প্রাকৃতিক ভাবে এটাকে লালন পালন করেছি। যে মোটা তাজাকরণ করি একদম দেশীয় ন্যাচারাল যে খাবার আছে, ঘাস, কাঁচা ঘাস, সাইলাইস, এগুলা মানে ভুসি, খড়, এগুলা দিয়া গরু মোটা তাজাকরণ করি। আমি কোনো ইনজেকশন বা বাইরে কোনো মেডিসিন ইউজ করে যে মোটা তাজাকরণ করুন, এইটার প্রশ্নই আসে না, এটার ধারে কাছে আমি যাই না। সারা বছর তত্ত্বাবধানের পাশাপাশি পশু মোটা তাজাকরণে খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ ও চিকিৎসা সেবা দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। নিয়মিতভাবে মনিটর করতেছি, বিভিন্ন খামারে যাওয়ার মাধ্যমে মনিটরিং ব্যবস্থা চালু রাখছি। এবং যেটা আগে থেকে, যেটা এখন তো সময় কম, আগে থেকে যেটা ছিল ভ্যাকসিনেশন কার্যক্রম বা কৃমিনাশক, কৃমিমুক্তকরণ যে কার্যক্রমগুলো আছে, সেগুলো আমাদের অফিস থেকে চালানো হচ্ছে। আমাদের মাঠকর্মী যারা আছে তারা নিয়মিতভাবে খামারগুলোতে যাওয়া আসা করতেছে এবং দেখাশোনা করতেছে। এখানকার খামারগুলোতে 1.5 লাখ থেকে 10 লাখ টাকা মূল্যের গরু, মহিষও আছে বলে জানিয়েছেন খামারিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সকালে সদর উপজেলার গাগান্না গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন মজিবর খান ও তার স্ত্রী মোমেনা খাতুন। স্থানীয়রা জানায় ভোরে বাড়িতে ধান উড়ানোর জন্য মজিবর খান ইলেকট্রনিক ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হন। এ সময় তার স্ত্রী মোমেনা খাতুন তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। একই সাথে স্বামী স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। জমি নিয়ে বিরোধের জেরে বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছে দুজন, আটক করা হয়েছে একজনকে। উপজেলা লক্ষ্মীপুর এলাকায় সকালে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায় জমি নিয়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে আজ সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে নিহত হন ইয়াসিন। এ সময় গুরুতর আহত আরেক ভাইকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা গেছেন বলে জানান চিকিৎসক। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, ভ্যান চুরির অপবাদ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাত 10টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাউসপুর ব্রিজ সংলগ্ন বটগাছতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুদু হোসেন একই উপজেলার আসাননগর গ্রামের মিজানুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান রাতে হাউসপুর ব্রিজের মোড়ে বটগাছের নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা। পরিবারের সদস্যদের অভিযোগ, 2 দিন আগে 3-4 জন যুবক তাদের বাড়িতে গিয়ে দুদুর বিরুদ্ধে একটি ভ্যান চুরির অভিযোগ তোলে। ভ্যান খুঁজে না পেয়ে তারা দুদুকে হত্যার হুমকি দিয়ে যায়। ওই যুবকরাই দুদুকে পিটিয়ে হত্যা করেছে। এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গেছে হাউসপুরের হাফিজুর ও তার 2 ছেলে অন্তর ও আশিকের নেতৃত্বে দুদুকে তুলে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। ঘটনাটির তদন্ত চলছে বলে জানায় পুলিশ। রাজশাহীতে মোটর শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। আজ সকাল 9টা থেকে ঢাকার কোচ ও দূরপাল্লা সহ রাজশাহীর সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকরা বলছে, কমিটি পছন্দ না হওয়ায় তারা কর্মবিরতির ডাক দিয়েছে। হঠাৎ করে বাস চলাচল বন্ধে বিপাকে যাত্রীরা। গত 22 এপ্রিল এক ঘটনায় মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় এবং একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের দাবি করে শ্রমিকরা। পাখি গ্রুপ, মমিন গ্রুপ ও সাধারণ শ্রমিকরা 3 ভাগে বিভক্ত হয়ে পড়লে শ্রমিক ফেডারেশনের নেতারা হস্তক্ষেপ করেন। দফায় দফায় বৈঠকের পর গেল রাতে ঢাকা থেকে একটি কমিটি দেয়া হয়। সেই কমিটিতে পাখিকে সভাপতি এবং মমিনকে সাধারণ সম্পাদক করা হয়। এদিকে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও মৌলভীবাজার SMS মালিক সমিতির মধ্যে যাত্রী ওঠানামা ও আঞ্চলিক সড়ক ব্যবহার নিয়ে চলমান দ্বন্দ্বের কোনো সমাধান না হয় আজও আন্তঃজেলা ও অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে সাধারণ মানুষ, তবে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। সারা দেশের আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুপরিকল্পনা রয়েছে। তার নির্দেশনা অনুযায়ী কাজ চলছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। রংপুরে শহীদ আবু সাইদ স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নেত্রকোনায় নানা আয়োজনে প্রাথমিক বিদ্যালয় থেকে নতুন কুড়ির জন্য হলদে পাখি সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ময়মনসিংহ অঞ্চল গার্লস গাইড অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। অ্যাসোসিয়েশনের আঞ্চলিক কমিশনার রওশনারা খান এতে সভাপতিত্ব করেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের খুলনা জেলা কমিটির সদস্য মনোনীত করায় খুলনায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলা ভিশনের ব্যুরো প্রধান আতিয়ার পারভেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। নগরীর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম ও BFUজের সাবেক সহসভাপতি আবু তৈয়ব। শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। রাজশাহী মেডিকেল কলেজ প্রশাসন ভবনের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে সড়ক ভবনের সামনে অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি। সকালে সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের মূল ফটকের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়। পরে আন্দোলনকারীরা মহানন্দা সেতুর টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করেন। খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপন ও কর্মশালা হয়েছে। পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পৌর সচিব পারভিন আক্তার। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌর প্রশাসক রুমানা আক্তার। খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক HM প্রফুল্ল এবং পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রামের চিলমারিতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষক কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন হয়েছে। উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে শিক্ষক, শিক্ষিকা ও কেয়ারটেকার সহ সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানানো হয়। বক্তব্য রাখেন মৌশিক চিলমারি উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন সহ সংশ্লিষ্টরা। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এনএসির বৈঠকে আগামী অর্থ বছরের জন্য ৩ লাখ কোটি টাকার রেকর্ড এডিপি অনুমোদন, কর্মসংস্থান ভিত্তিক প্রকল্পে অগ্রাধিকার। র্যাবের নাম পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছে সরকার, নতুন আইনে মানবাধিকার সুরক্ষিত রেখে বাহিনীটি পরিচালিত হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রামে বিএনপি এনসিপি উত্তেজনা, জিএসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত মিটিং মিছিলে নিষেধাজ্ঞা, উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচারের অভিযোগ সিটি মেয়রের। ডুয়েটে নবনিযুক্ত ভিসিকে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবারও ছাত্রী হেনস্থার অভিযোগ। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।